গতকাল থেকে আমাদের নজর ছিল সীমান্তে কি হচ্ছে, হিলি সীমান্তে, ওই পাশে পেট্রাপোল সীমান্তে। তো গতকালের পর আজ পেট্রাপোল সীমান্তের পরিস্থিতি দেখতে সেখানে পৌঁছলেন ডিজি। তো সেই পরিবহন কাল থেকেই বন্ধ ছিল এবং মানুষ যাওয়া আসা গতকাল একটা সময়ের পর করতে শুরু করে দিল। বিএসএফ সেখানে কড়াকড়ি শুরু করে দিল। আজ পেট্রাপোলের অবস্থা কেমন? সরাসরি এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি নিরন। পেট্রাপোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখান থেকে বাংলাদেশের মানুষ আমাদের দেশে আসতে পারেন, আমাদের দেশের মানুষ বাংলাদেশে যেতে পারেন। এবং তার পাশে ওই যে যেখান থেকে পেট্রাপোলের জলপথে যেখান থেকে পণ্য যেতে পারে বাংলাদেশে, খুব গুরুত্বপূর্ণ, খুব স্ট্র্যাটেজিক্যালি একটা গুরুত্বপূর্ণ জায়গা। পেট্রাপোলের সিচুয়েশন এই মুহূর্তে তুমি কি দেখতে পাচ্ছ? পেট্রাপোল সীমান্ত থেকে তোমাকে পুরো ছবিটা তুলে ধরবো। প্রথমেই বলে রাখি, বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী তিনি এই মুহূর্তে এসছেন এবং উচ্চ পর্যায়ে একটি বৈঠক হচ্ছে সীমান্ত সংক্রান্ত ইস্যু নিয়ে। এই ইনফরমেশন শেয়ার করার সঙ্গে সঙ্গে দেখাবো পেট্রাপোলের এই রাস্তা থেকে প্রত্যেক দিন মানুষ যাতায়াত করেন এবং আজকেও দেখছি অনেকে বাচ্চা শিশু নিয়ে যাতায়াত করছেন, চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন বা অনেকে তারা ফিরে যাচ্ছেন, আবার ভারত থেকে অনেকে বাংলাদেশে গিয়েছিলেন তারাও ফিরে আসছেন। সংখ্যাটা অত্যন্ত কম, সেটা হাতে গোনা সকাল থেকে যাবে। এবং যেহেতু পণ্য বাহী যে যান অর্থাৎ লরি আমদানি রপ্তানি সেটা সম্পূর্ণ বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম লরি যাতায়াত করছে না, কোনো পণ্য যাচ্ছে না। যে কটি লরি ভেতরে ছিল, বাংলাদেশে ছিল বেনাপোলে, সেখান থেকে ইতিমধ্যেই ফিরে এসছে। আমি যদি ছবিটা একটু নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করি, এই অঞ্চলে এখানে ইমিগ্রেশন হয় সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে প্রায় খাকা করছে। হাতে গোনা কয়েকজন আসছেন, তারা মাঝে মধ্যে ভেতরে ঢুকছেন এবং সেখান থেকে তারা বেরোচ্ছেন। এবং এর পাশে যদি বাংলাদেশের যে ভারতের যে বর্ডার, যে আমরা একদম যে জায়গা দাঁড়িয়ে রয়েছি, ঠিক সেটা ক্রস করে যদি নো ম্যান্স ল্যান্ডে নিয়ে যাই, সেখান থেকে যে ছবিটা দেখাবো, যে আমরা যেখান থেকে যে ছবিটা দেখাবো, যে এখান থেকে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ যে গার্ড, সেই গার্ড বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি, তারা যে দায়িত্বে তারাও কিন্তু মোতায়েন রয়েছেন, সেটাও দেখতে পাচ্ছি। এবং শুনশান বাংলাদেশের ছবি দেখা যাচ্ছে। অন্যান্য দিন এখানে প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষ যাতায়াত করেন, আজকে মানুষের যাতায়াত একদম হাতে গোনা অতনু, সেই ছবিটা ইতিমধ্যেই বলেছি। এবং সেই কারণে এখানে কিন্তু শুনশান। কিছুক্ষণ আগে পুলিশের তরফ থেকে বা বর্ডারে যারা মোতায়েন রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু বারবার টহল দেওয়া হচ্ছে এবং ওখান থেকে যারা আসছিলেন তাদের অনেকবার সিকিউরিটি চেক হচ্ছে। নো ম্যান্স ল্যান্ডের থেকে আমরা দাঁড়িয়ে বারবার যে ছবিটা দেখাচ্ছি, যে এই মুহূর্তটা অন্যান্য দিন যা থাকে তার 1/3-এরও কম রয়েছেন। অনেকে যারা ফিরে যাবেন এরকম কয়েকজন রয়েছেন, আমি দেখাই, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। যারা এই মুহূর্তে ফিরে যাবেন, যারা এসছিলেন দেশে, তাদের কাছে যদি একটু গিয়ে কথা বলার চেষ্টা করি। যারা এসছিলেন, যেটা ভারতে এসছেন, আমরা ব্যাঙ্গালোরে ছিলাম চিকিৎসার অবস্থায় নারায়ণা হসপিটালে। আমাদের বাচ্চার চিকিৎসা হয়ে গেছে, ওনারা রিলিজ দিয়েছে। আমরা গতকালকে, আজকেই কি ফেরার ছিল আপনার? না, গতকালকে আমরা বনগা আসা রাত্রে ছিলাম হোটেলে। এখন আমরা বাংলাদেশে। কোথায় থাকেন? মাদারপুরি। পরিস্থিতি কি খোঁজ পেলেন? শুনছি অনেক অবস্থা খারাপ। আজকে কি দেশে ফেরার ছিল না তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন তাড়াহুড়ো করে? না, আজকে শুনছি যে এখন কিসের জন্য এসেছিলেন? ঠিক আছে, আমরা দেখবো। হাতে পাসপোর্ট নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবিও দেখাচ্ছি। এবং জানেন কিছু খবর পেয়েছেন ওখানে এই মুহূর্তে কি অবস্থা? তারা ফিরছে এবং এই ছবিটাই দেখাচ্ছিলাম বারংবার। যে অতনু, আমি আরো একবার দেখাবো এই মুহূর্তে, যে এখান থেকে আমরা যদি দেখাই, যেখানে মুজিবুর রহমানের যে ছবি বা প্রতিকৃতি, ফাদার অফ নেশন, সেই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের পতাকা, ভারতীয় পতাকা রয়েছে। নো ম্যান্স ল্যান্ড আমরা কিছুক্ষণ আগেই ঘুরে আসলাম, সেই অঞ্চলের ছবি। বিএসএফ মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে বর্ডার পেট্রাপোল বেনাপোল যে সীমান্ত, সেখানে কিন্তু যে নিরাপত্তা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং উচ্চ পর্যায়ে যেহেতু বৈঠক চলছে এই মুহূর্তে, এই পেট্রাপোলের মতো এই পেট্রাপোলের মতোই আরো একটি সীমান্ত দেখবো, আরো একটি বর্ডার দেখবো, মহদীপুর সীমান্ত। সেখান থেকে আমার সঙ্গে সেবক রয়েছেন। সেবক, কি অবস্থা সেখানে, কি দেখতে পাচ্ছ? অন্য দিনের তুলনায় আজকের তফাৎ কি কিছু চোখে পড়ছে? একদমই অতনু, দেখো আমি এই মুহূর্তে রয়েছি মালদহের মহদীপুর সীমান্তে। আমার পিছনেই দেখছো মহদীপুর ইমিগ্রেশন চেকপোস্ট। আজকে কিন্তু লোকজন, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে, বাংলাদেশ থেকে ভারতের লোকজন আসা যাওয়া চলছে, কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট যেটা হয় তা কিন্তু এখনো বন্ধ। ভারতীয় প্রচুর গাড়ি তা কিন্তু বাংলাদেশের ওপারে আটকে রয়েছে। মালদহের মহদীপুরের যে এই সীমান্ত, এই সীমান্তের ওপারেই কিন্তু রয়েছে বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং শিবগঞ্জ এই পথ দিয়েই কিন্তু বাংলাদেশে যায় প্রচুর গাড়ি প্রতিদিনই, এবং এখানে কিন্তু কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়, যে ব্যবসা কিন্তু এই মুহূর্তে বন্ধ। গতকাল দুপুর 3টে থেকেই বন্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই মালদহের কাস্টমসের আধিকারিক এবং যারা এক্সপোর্টার আছে তারা গিয়েছিলেন বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করলেন। আমরা দেখার চেষ্টা করব এক্সপোর্টার এখানে যিনি কাস্টমসের আধিকারিক রয়েছেন তিনি এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে বলছেন। সরাসরি দেখবো কি অবস্থা। আমরা চালকদের হয়ে গেছিলাম, আমরা শুধু না যারা কর্মকর্তা আছেন তারা গেছিলেন, আমরা ওখানে ইনশিওর করতে গেছিলাম যে তারা যেন ওখানে সেফ থাকে। তা আমরা বলেছি আপনারা সিকিউরিটি প্রদান করুন যাতে তাদের কোনো গণ্ডগোল না হয়, তারা যেন কোনো বিপদের সম্মুখীন না হয়, তাহলে আমরা পাঠাবো। তো সেটা হলে আমরা না, এখানে এখনো এরকম কোনো ঘটনা খবর পাওয়া যায়। এই মুহূর্তে কত গাড়ি আটকে আছে? এই মুহূর্তে প্রায় 200-র কিছু বেশি গাড়ি ওখানে আটকে আছে। কতগুলি ড্রাইভার ধরুন এবং খালাসিও আছে। মালপত্র কি বোঝা যাচ্ছে না? মালপত্র বোঝা যাচ্ছে খালি হচ্ছে, কেন খালি করতে পারেনি কাল অব্দি, ওদের বাংলাদেশের খালি গাড়ি আসতে পারেনি বলে খালি হয়নি, এখন খালি গাড়ি আসতে শুরু করেছে। 200-র উপরে গাড়ি। কিরকম বাণিজ্য ক্ষতি প্রতিদিন? বাণিজ্য একদিন যদি এখানে বন্ধ থাকে, ধরুন 15 থেকে 16 কোটি টাকার বৈদেশিক বাণিজ্যের ক্ষতি হয় আমাদের তরফ থেকে, যেটা এক্সপোর্ট হয়, প্লাস 1.5 থেকে 2 কোটি টাকার একটা পণ্য শুল্ক আদায় হয়, সেটাও ক্ষতি হয়ে যায়। আজকে কি বাণিজ্য চালু হবে? আর আমরা আশাবাদী যে চালু হবে, খুব বেশিক্ষণ লাগার কথা নয়। এক্ষুনি যে কথা বলে এলাম 0 পয়েন্টে, তার পরিপ্রেক্ষিতে বলছি যে আমার মনে হচ্ছে ঘন্টাখানেকের মধ্যে আমরা শুরু করতে পারবো, কিন্তু সেটা কনফার্ম নয় যে আমরা কথা বলছিলাম মালদহের কাস্টমস আধিকারিকের সঙ্গে, তিনি যেটা বললেন এই মুহূর্তে 0 পয়েন্ট থেকে আলোচনা করে বেরোলো আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা এবং মালদহের কাস্টমস আধিকারিকরা। তারা যেটা বলছেন 200-রও বেশি গাড়ি এই মুহূর্তে বাংলাদেশে আটকে রয়েছে মহদীপুর সীমান্তের ওপারে, যেগুলি খালি করা সম্ভব হয়নি। একইভাবে 200 গাড়ি চালক রয়েছে এবং কিছু কিছু জায়গায় সেবক সীমান্তের এপারেও সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছেন। যদি শিলিগুড়ি লাগোয়া আমরা ফুলবাড়ি সীমান্তের দিকে তাকাই একবার, ফুলবাড়ির সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই সীমান্তের কি পরিস্থিতি, গতকাল থেকে এখনো পর্যন্ত কি মুভমেন্ট চলছে সেখানে আমার সঙ্গে পার্থপ্রতিম সরাসরি রয়েছেন, বলতে পারবেন পার্থপ্রতিম? এখন তোমাকে জানি নাকি গতকাল থেকেই কিন্তু যেভাবে ওপার বাংলার পরিস্থিতি অগ্নিগর্ভে উঠছে তার রেশ কিন্তু মানে আমাদের এই যে ফুলবাড়ি সীমান্ত তার ঠিক পেছনে যে বাংলা বান্দা, অর্থাৎ যে পঞ্চগড় জেলা বাংলা বান্দা, সেখানেও কিন্তু তার আজ রয়েছে। আর সেই আজ যাতে এই পারে না আসে সেটা কিন্তু সদা সতর্ক রয়েছে বিএসএফ জওয়ানরা। বাড়তি ফোর্স সেখানে কিন্তু মোতায়েন করা আছে। সকাল থেকে রাতভর যেমন তল্লাশি চলে, সকাল থেকেও কিন্তু আরও বাহিনীর সংখ্যা অর্থাৎ জওয়ানের সংখ্যা কিন্তু এখানে বাড়ানো হয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু যারা আটকে রয়েছে ওপার বাংলায় তাদেরকেও যেমন ফেরানো হচ্ছে, এবং তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমরা সকাল থেকে শুনছিলাম যে অনেকে বেড়াতে গিয়েছিলেন কিন্তু সেখানে সেই ট্রিপ তারা শর্ট করে ফিরে এসছেন। এবং গতকাল যে ছবি তারা দেখেছেন দিনভর টিভির পর্দা না, একদম চাক্ষুষ যারা যে ছবি দেখছেন তাতে এখনও তাদের চোখে মুখে সেই আতঙ্কের চাপ শিউরে উঠেছেন। এবং ট্রিপ শর্ট করে কিন্তু তারা আজ আবারও দেশে ফিরে এসছেন এই ফুলবাড়ি সীমান্ত দিয়ে। আবার অনেকেই যারা আমাদের এই প্রান্তে চিকিৎসা করাতে বা বেড়াতে এসেছিলেন তারাও যেমন ফিরে যাচ্ছেন। কিছুক্ষণ আগেই আওয়ামী লীগের এক কঠোর সমর্থক, তার সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি যথেষ্ট আতঙ্কে, এবং এই তার বাড়ি ঘর চারপাশ ঘিরে রেখেছে। তার পরিবারের অন্যদের স্ত্রী সন্তানদের যেহেতু পাসপোর্ট ভিসা নেই বলে নিয়ে আসতে পারেন না, আতঙ্কে আবহ তৈরি হয়েছে। তিনি কোনো রকমে আমাদের এই প্রান্তে এসছেন ফুলবাড়ির সীমান্ত দিয়ে। কিছুক্ষণ আগে তিনি এলেন, এবং শুধু আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক নয়, আম জনতার উপরে এই আন্দোলন হচ্ছে। এবং তার সঙ্গে একবার সরাসরি কথা বলার চেষ্টা করব যে কীভাবে কতটা অনেক আতঙ্ক দাদা, পেলেই মারতেছে। আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতা শুনলেই মারতেছে। এর সঙ্গে সাধারণ মানুষও হচ্ছে ওই যে মানে এক কথা যারা এগুলো নৈরাজ্যতা করতেছে তারা যাদেরকেই পাচ্ছে। পার্থপ্রতিম একটু জিজ্ঞেস করো যে কারা মারছেন, কারা বাড়ি ঘিরে রেখেছেন, তাদের কি চেনেন, তাদের কি পরিচয়? এরা জামাত, বিএনপি এবং আরো অপশক্তি তাদের হয়তো বা পিছনে আছে। আমি আসলে সেভাবে করে তো আসলে আমি ছোট মানুষ, বলার ইয়ে নেই। তবে এত শক্তি পেল কোত্থেকে? আমি ছোট থেকে বড় হলাম বাংলাদেশে, আমার এই ধরনের পরিস্থিতি জীবনে প্রথম। আমার 40 বছর চলতেছে না, আদৌ আমরা টের পাইনি।
প্রকৃত ছাত্র তো যারা তারা তো এই ধরনের কাজ করতো না দাদা। তারা তো কখনো নির্মমভাবে মানুষকে মারবে না, তারা তো কখনো মানুষের ঘর বাড়ি লুট করবে না। এরা তো অবশ্যই জামাত শিবিরের লোকজন, তারা কখনোই বঙ্গবন্ধু এবং আমাদের যিনি দেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু, উনাকে তো ওই আপনার জামাত শিবিরেরা কখনোই মেনে নিতে চায় না। তারা একটি জঙ্গি সংগঠন, বাংলাদেশ যেভাবে আপনার ওই যে আফগানিস্তান, তারপর ওই যে আরও পাকিস্তান, এই ধরনের দেশ বানাতে চায় তারা। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে চলতে চাই, সাধারণ জীবনযাপন করতে চাই ইন্ডিপেন্ডেন্টভাবে, এটাই আমাদের চাওয়া। আগের অবস্থা ফিরে আসুক। তুমি শুনছিলে যে আওয়ামী লীগের কট্টর সমর্থক কিছুক্ষণ আগেই ওপার বাংলা থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে আমাদের এই প্রান্তে এসছে, তার চোখে মুখে এখন আতঙ্কের চাপ, পরিবার ছেড়ে তার আতঙ্কের কথা শুনলাম, তার ভয়ের কথা শুনলাম, তার পরিবার এখনো ওখানে রয়ে গেছেন। সুতরাং এখনো তার আতঙ্ক কাটেনি সীমান্তের এপারে এসেও। এমনই আরেক সীমান্ত আপনাদের দেখাবো, কোচবিহারের চ্যাংরাবান্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সীমানা, যে সীমান্ত যেখান দিয়ে পণ্য এদিক থেকে ওপাশে, ওপাশ থেকে এপাশে যায়। এই সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, কিন্তু যে ট্রাকগুলো ওপাশে চলে গিয়েছিল সেই ট্রাকগুলো ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া, সেই ট্রাকগুলো কি গতকাল রাতে ফিরিয়ে আনা হয়েছে? কি অবস্থা সেখান থেকে শুভঙ্কর প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। শুভঙ্কর। হ্যাঁ অতনু, দেখো গত কয়েকদিনে পণ্য নিয়ে ভারত থেকে প্রায় 200-র বেশি ট্রাক বাংলাদেশে গিয়েছিল। সেই ট্রাকগুলো বাংলাদেশে আটকা পড়ে রয়েছে এবং গতকাল রাতে জরুরি ভিত্তিতে সেই ট্রাক চালক 190 জন ট্রাক চালককে এদেশে ফিরিয়ে আনা হয়েছে। এখনও প্রায় 17 জনের মতো ট্রাক চালক ওখানে রয়েছে। তবে ট্রাকগুলো এখনও পণ্য নিয়ে বাংলাদেশেই আটকা পড়ে আছে। গোটা বিষয়টি নিয়ে এখানকার যারা চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং ট্রাক মালিক সমিতি, তারাও যোগাযোগ করছেন ওপারের ব্যবসায়ী এবং এক্সপোর্টারদের সঙ্গে, এবং তারা যেটা জানিয়েছেন যে সেই ট্রাকগুলোকে দ্রুত যাতে ফিরিয়ে আনা হয় সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু ট্রাক চালক কিছুক্ষণের মধ্যেই তারা বাংলাদেশে যাবেন এবং সেই ট্রাকগুলোকে ফিরিয়ে আনা হবেন। এছাড়া তোমাদের আরেকটা কথা বলে রাখি, এদিন সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ থাকলেও যে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট, সেই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু দুদেশের যাত্রীদের যাতায়াত শুরু হয়েছে। বাংলাদেশের কিছু বাসিন্দা যারা ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে, তারা বাংলাদেশে যেহেতু একটা গণ্ডগোল অশান্তি তড়িঘড়ি, তারা সেই চিকিৎসা আধ রাস্তায় রেখে বিএনপির এক কর্মী তিনিও ফিরছেন বাংলাদেশ থেকে। একটু আগে আপনাদের শোনালাম আওয়ামী লীগের এক কর্মী, তিনি কতটা আতঙ্ক নিয়ে ফিরছেন ফুলবাড়ি থেকে। এবার শুনুন, চ্যাংরাবান্ধা থেকে বিএনপি এক কর্মী ফিরছেন বাংলাদেশ থেকে, বা বলা ভালো এদেশে আসছেন। তিনি কি বলছেন এসে শুনুন। আজকে ফিরছি। আমরা যারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা করছিলাম, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বলছিলাম, তাদের ওপর সেই সময় অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সরকার শেখ হাসিনার নিপীড়ন নির্বাচনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে দীর্ঘদিন যাবত গৃহহারা ছিলাম। একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, সেই নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুরাল যেমন ভেঙেছিল, তখন কি তারা একটাবার ভাবে নাই যে এই পরিণতিটা আমাদের কপালেও আসতে পারে?